আমরা গৃহিণীরাই পারি কিন্তু সংসারের কাজটা কিছুটা হলেও কমিয়ে ফেলতে, সংসারের খরচটা কমাতে। চলুন আজকের এমনই কিছু অসাধারণ টিপস দেখে নিই। আশা করছি টিপসগুলি আপনাদের ভালো লাগবে, কোনো না কোনো টিপস কাজে লাগবে। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে আলু মেশার থাকে না। আলু মেশার না থাকলে হয়তো কোনো রেসিপি তৈরি করতে যাব, তখন আলুটার মধ্যে যতই হাত দিয়ে চটকানো হোক না কেন, বড় টুকরো ছোট টুকরো থেকেই যায়। আর বা গরম আলু ম্যাশ করতেও সমস্যা হয়। আলু ম্যাশার না থাকলে একটি কাঁটা চামচ নিয়ে নিন। কাঁটা চামচের সাহায্যে আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু আলুটাকে ম্যাশ করে নিতে পারবেন। কোনো রকম এখানে আপনাদের ম্যাশারের প্রয়োজন পড়বে না। দেখুন কাঁটা চামচ দিয়ে কত সুন্দর গরম আলুটাকে আমি এখানে ম্যাশ করে নিলাম। ভালো লাগলে ট্রাই করবেন। আমরা দেশলাই কাঠি আগুন ধরানোর জন্য প্রত্যেকেই জ্বালিয়ে থাকে। অনেক সময় কি হয়, দেশলাই কাঠি আমাদের কিন্তু হাজার হাজার টাকা বাঁচিয়ে ফেলতে পারে। কিভাবে বন্ধুরা একটি দেশলাই কাঠি আমাদের হাজার হাজার টাকা বাঁচাবে, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি বেশ কিছুটা দেশলাইয়ের কাঠি বারুদ সমেত আমি এইভাবে গার্ডার দিয়ে আটকে নিলাম। এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। আমরা যে চাল রেখে দিই, অনেক সময় দেখা যায় চালটা অনেক দিন আমাদের ঘরে থাকার কারণে চালের মধ্যে পোকা ধরে যায়। আর চালের মধ্যে পোকা ধরে গেলে সেই চালটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, আমাদের টাকাটাও কিন্তু নষ্ট হয়। তাই চালের মধ্যে পোকা ধরবে না, আপনারা ছোট্ট এই কাজটি করুন। চালের মধ্যে দেশলাইয়ের কাঠির বারুদ সমেত রেখে দিন, এর গন্ধে পোকা ধরবে না। পেঁয়াজ রসুন কাটার পর হাত থেকে ভীষণ বাজে একটি দুর্গন্ধ বের হতে থাকে। আর আমরা যদি বারবার সাবান দিয়ে হাত ধুই, দেখা যায় আমাদের হাতও কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই বারবার সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজন পড়বে না। আপনারা ছোট্ট এই কাজটি একবার করে দেখুন। কি করতে হবে দেখুন, পেঁয়াজের যখন কাটবেন বা রসুনের খোসা ছাড়াবেন, তারপর একটুখানি হাতে সরিষার তেল নিয়ে ভালো করে হাতটাকে ডলে নর্মাল জল দিয়ে আপনারা হাতটাকে ধুয়ে নিন। কোনো রকম সাবান দিতে হবে না। এর থেকে পেঁয়াজ রসুনের গন্ধও চলে যাবে সরিষার তেলের কারণে, হাতও আপনাদের নরম কোমল থাকবে। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। আমরা অনেক সময় দেখা যায় এই ধরনের কৌটোর মধ্যে তেল ঢেলে থাকি। আর এই ধরনের কৌটো থেকে তেল ঢালতে গেলে অনেক সময় বেশিও পড়ে যায়, কৌটোর গা বেয়ে দেখা যায় তেলটা পড়ে যায়। এবার এই কৌটোটাকে যেখানে রাখা হয় সেই জায়গাটা দেখা যায় একদম তেল চিটচিটে ভাব চলে আসে। তাই কি করবেন, কৌটোতে তেল রাখতে হলে একটি কন্টেনারের ঢাকনা নিয়ে নেবেন। আমাদের বাড়িতে অনেক এই ধরনের পুরনো কন্টেনারের ঢাকনা কিন্তু থাকেই। কন্টেনারের ঢাকনার ওপরে আমরা যদি তেলের কৌটোটা রাখি, তাহলে কিন্তু তেল চুইয়ে পড়বে, সেটা জায়গাটা নোংরা করবে না, কন্টেনারের ঢাকনার ওপরেই নোংরাটা পড়বে। আর আমাদের বাড়িতে পেনের কম বেশি ঢাকনা কিন্তু থাকেই। পেনের কালি শেষ হয়ে গেলে ঢাকনাটাকে ফেলে দেবে না। এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করতে পারি, আমি এরকমই একটি ঢাকনার দেখুন ছিদ্র করে নিয়েছি মাথাটা, আর একটি জলের বোতলের ঢাকনার ঠিক মাঝখানটা ছিদ্র করে নিয়েছি। তারপর এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব, আমাদের বাড়িতে যে তেলের জার আছে বা বোতল আছে, নর্মাল জলের ঢাকনা যে কোনো বোতলেই কিন্তু সেট হয়, সেই বোতলের মধ্যে এইভাবে পেনের ঢাকনা যুক্ত লাগানো তেলের বোতলের ঢাকনাটাকে লাগিয়ে নিলাম। এবার আমরা যদি তেল ঢালতে যাই, অনেক সময় দেখা যায় গপ গপ করে বেশি পড়ে যায় বোতল থেকে। এইভাবে তেলের ঢাকনা তৈরি করে নিলে বোতল থেকে আর কখনোই তেলের বেশি পড়ার সম্ভাবনা থাকবে না, তেল চুইয়েও পড়বে না, জায়গাও আপনাদের নোংরা হবে না, তেলও অপচয় কম হবে। এই ধরনের যে জামা কাপড়গুলো থাকে না, অনেক সময় দেখা যায় এই ধরনের শাড়ি বলুন, চুড়িদার বলুন, আমরা অনেক দামি জামা কাপড়গুলো লন্ড্রিতে কাচতে দিলে অনেকটা টাকা আমাদের খরচা হয় লন্ড্রিতে যখন কাচতে দিই। কিংবা হাতে কাচলেও দেখা যায় আমরা ব্যবহার করি ব্রাশ দিয়ে যখন আমরা ঘষে ঘষে জামা কাপড় কাচি না, দেখা যায় কি হয় যে আমাদের যে জামা কাপড়টা আছে সেই জামা কাপড়টা স্টোন পাথর বসানো কিংবা মুক্তো বসানো, পুঁতি বসানো, সেগুলো না খুব সহজেই উঠে যায়, এমনকি দামি জামা কাপড় নষ্ট হয়ে যায়। তাই পুরনো একটি মোজা নিয়ে নেবেন, পুরনো একটি মোজার মধ্যে আপনারা ব্রাশটাকে ঢুকিয়ে নিন। তারপর লন্ড্রিতে দিতে লাগবে না। দামি জামা কাপড়ে কোনো দাগ লাগলে বাড়িতে এইভাবে ঘষে আপনারা পরিষ্কার করবেন। দামি জামা কাপড়ও ভালো থাকবে, নষ্টও হবে না, সেই সঙ্গে আপনাদের অনেকটা টাকা পয়সাও খরচা হবে না লন্ড্রিতে জামা কাপড় ধোয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না। আমাদের অনেকের বাড়িতেই ছোট বাচ্চা থাকে, আর বাচ্চারা সবচেয়ে বেশি সমস্যা হলো ফল মোটে খেতে চায় না, বিশেষ করে তো কলা। কিন্তু কলাটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তাই ছোট্ট একটু টিপস যদি আপনারা অ্যাপ্লাই করেন বাচ্চাদেরকে, খুব সহজেই আপনারা কলা খাওয়াতে পারবেন। বাচ্চারা সহজে খেয়েও নেবে, কান্নাকাটিও করবে না। এর জন্য কি করতে হবে, কলাটার সামনের বোটার অংশ, পেছনের অংশটা কেটে নিলাম। আমি এখানে খোসার থেকে কিছুটা অংশ ছাড়িয়ে নিচ্ছি, আর কিছুটা খোসা কিন্তু এখানে রেখে দেবো, যাতে কলাটা আমরা খোসাটার ওপর রাখতে পারি। এরপরে আমি কি করব, এখানে আমি ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে দেখুন কলাটাকে এরকম ছোট ছোট পিস পিস করে আমি কেটে নিচ্ছি। আর আমাদের কলাটাকে এরকম ছোট ছোট পিস পিস করে
করেই কিন্তু কেটে নিতে হবে। পিস পিস করার পর কলাটাকে কি করব, একটা পাশ সামনের দিকে দেব, একটা পাশ পেছনের দিকে দেব, এরকম একটু আমাদের ডিজাইন তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে আমি পুরো কলাটাই এইভাবে ডিজাইন তৈরি করে নিয়েছি। এবার কোনো পাত্রের ওপর আপনারা কলাটাকে বসিয়ে বাচ্চাদেরকে খেতে দিন কাঁটা চামচ দিয়ে। দেখবেন বাচ্চারা খুব সহজেই কলা খেয়ে নেবে। বাচ্চারা যে কোনো জিনিস একটু সাজিয়ে গুছিয়ে দিলে তাহলে কিন্তু খেতে বেশি পছন্দ করে। বা বাড়িতে গেস্ট আসবে তখনও আপনারা কোনো ফ্রুটস কাটছেন, এইভাবে কিন্তু কলাটাকে সাজিয়ে দিতে পারেন। অনেক সময় দেখা যায় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। নখ দিয়ে টানাটানি করতে গেলে অনেকেরই নখ দেখবেন রসুনের রস লাগার কারণে নখটা জ্বালা করতে থাকে, এমনকি নখ থেকে বাজে দুর্গন্ধও বের হয়, নখও নোংরা হয়ে যায়। তাই ছোট্ট একটি টিপস আপনারা ফলো করুন। রসুনটাকে লম্বালম্বিভাবে আপনারা অর্ধেক করে কেটে নিন। অর্ধেক করে রসুনটাকে যদি লম্বালম্বিভাবে কাটেন রসুনের খোসা আলগা হয়ে যায়। নখ দিয়ে আপনাদের টানাটানি করার প্রয়োজন পড়বে না, খুব তাড়াতাড়ি আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন এই টিপসটি যদি ফলো করেন। এই দেখুন আমি এইভাবে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। তারপর দেখুন আমি রসুনটা কেটেও আপনাদের দেখাচ্ছি কত সহজেই এখানে রসুনের খোসাটা আমাদের আলগা হয়ে যায়, যার কারণে আমরা তাড়াতাড়ি রসুনটাকে ছাড়িয়ে নিতে পারি। ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে আমরা জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে বন্ধুরা, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনা অনেক সময় আমরা বোতল সমেতই ফেলে দিই। আজকে আমি আপনাদের সঙ্গে দেখাবো জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে খুব সুন্দর একটি চুলের ক্লিপ আমরা তৈরি করে নিতে পারি। এখানে দেখুন আমি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি, স্যার যে কোনো ঢাকনা নিতে পারেন কোল্ড ড্রিঙ্কস বা জলের। আমি এখানে যে আমাদের বাড়িতে কার্ডবোর্ড থাকে সেই কার্ডবোর্ডের থেকে আমি এখানে গোল গোল দুটো সার্কেল কেটে নিয়েছি। এই ধরনের অনেক টুকরো কাপড় আমাদের বাড়িতে থাকেই, কম বেশি দেখা যায় আমরা ব্যবহার করি না। সেই ধরনের কাপড় নিতে পারেন আপনারা। আপনাদের পছন্দ যে কালার পছন্দ বা যে কালারের ড্রেস আপনারা পরেন সেই কালারের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কাপড় নিয়ে নেবেন। সবার প্রথমে দেখুন দুটো সার্কেল আমি কেটে নিয়েছিলাম কার্ডবোর্ডের, সেই সার্কেলটার থেকে সামান্য একটু বড় আমি এইভাবে কাপড়ের ওপর রেখে সার্কেলটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। আমাদের এইভাবেই কেটে নিতে হবে। দেখুন একটি টুকরো এখানে আমার রেডি হয়ে গেছে। কার্ডবোর্ডের থেকে কিন্তু সামান্য একটু বড় করে কেটেছি, দেখতেই পাচ্ছেন। আরেকটি দেখুন বড় একটি কার্ডবোর্ড রয়েছে, সেটাকেও কি করব, কাপড়টাকে সবার প্রথমে আমাদের এইভাবে পেতে নিতে লাগবে। সবার প্রথমে এইভাবে আমরা বড় কার্ডবোর্ডটাকেও আমি এইভাবে কাপড়ের ওপর রেখে এই দেখুন কাপড়টাকে বড় করে এইভাবে গোল করে কেটে নিলাম। একটি টুকরো বড়, একটি টুকরো ছোট, দুটো গোল টুকরো করে নিতে হবে। এবার আমি নিয়ে নিয়েছি একটি বোতলের ঢাকনা। দেখুন কিভাবে ব্যবহার করব, যে কোনো ঢাকনা, জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল আপনারা আপনাদের পছন্দ মতো ঢাকনা এখানে নিয়ে নেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি সূচ, সুতো। সবার প্রথমে কি করব, আমি এখানে আগে যে ছোট মানে কাপড়ের টুকরোটা আছে আমাদের গোল করা, সেই ছোট কাপড়ের টুকরোটাকে আমি চার সাইড দিয়ে নর্মাল যেরকম মানে কাঁথা সেলাই হয়, কাঁথা ফোর, সেরকমভাবেই আমরা গোল করে নর্মালভাবে সেলাই করে নেব। একদম ঢেলা করেই সেলাই করব, কোনো রকম সুতো ধরে আমরা টানবো না। এই দেখুন এইভাবে আমি গোল করে সেলাই করে নিয়েছি। এবার আমরা কি করব, বোতলের ঢাকনাটাকে ঠিক মাঝখানে রেখে সুতোটাকে এইভাবে টেনে নেব। তাহলে কি হবে, বোতলের যে ঢাকনাটা সেটা পুরোপুরি কাপড়ের সাহায্যে কভার হয়ে যাবে। আর এইভাবেই আমাদের কভার করে নিতে হবে। তারপর আবারও একটু আমরা সেলাই করে নিচ্ছি যাতে কোনোভাবেই এটা খুলে না যায়। তাই এইভাবে আমাদের একটু টাইট করে এটাকে সেলাই করে নিতে হবে। এই দেখুন এইভাবে আমি সুন্দর করে একটু সেলাই করে নিলাম। এবার আমরা কি করব, কাঁচির সাহায্যে যে সেলাইটা আছে সেটাকে আমরা কেটে নেব। এই যে সেলাইটা এটা হয়ে গেছে আমাদের। তারপর এটাকে আমরা সাইডে রেখে নিচ্ছি। আমরা বড় যে কাপড়টাকে নিয়েছি, বড় কাপড়টাকে কি করব, এই যে ছোট যেটা কার্ডবোর্ড কেটেছিলাম বড় মাপের, সেটাকে আমাদের লাগবে কিছু সময় পর আবারও এই কাপড়টাকে চারপাশ ঘুরিয়ে এইভাবে আমরা নর্মালভাবে সেলাই করে নেব। আর এই সেলাইটা যখন আমরা করব তখন কি করব, একদম দেখুন সুতোটা আমরা ঢেলা রেখেই সেলাই করছি, কোনো রকম সুতো ধরে টানবো না। যখন চার সাইড আমাদের সেলাই হয়ে যাবে তখন আমরা বড় যে কার্ডবোর্ডটা আছে সেটাকে ঠিক মাঝখানে আমরা এইভাবে রাখবো। রাখার আগে আমাদের কি করতে হবে, কিছুটা পরিমাণ আঠা নিয়ে নিতে লাগবে। আঠাটা এইভাবে কার্ডবোর্ডে লাগিয়ে তারপর কাপড়ের সঙ্গে আমরা ফিক্সড করে দেব। কাপড়ের সঙ্গে ফিক্সড করে দিলে কি হবে, এটা আর কোনোভাবেই সরবে নড়বে না, কার্ডবোর্ডটা একটা নির্দিষ্ট জায়গায় থাকবে। তাই অবশ্যই এইভাবে আপনারা ফিক্সড করে দেবেন। এই দেখুন পুরো কাপড়ের সঙ্গে ফিক্সড হয়ে গেছে। এবার আমরা
কিছু সময় রেখে দেবেন আপনারা, তাহলে আটকে যাবে। তারপর সুতোটা ধরে এইভাবে আমরা টান দেব। সুতোটা ধরে টান দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন পুরোটা কাটবডি আমাদের কাপড়ের সাহায্যে পুরো কভার হয়ে গেল। এইভাবেই কভার করে নিতে হবে। আর দেখুন ওপরের দিকটা কত সুন্দর ছোট ছোট কুচি মতো তৈরি হয়েছে। এতে কি হয়, দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এবার আমি সুচ সুতো নিয়েছি, সুচ সুতোর সাহায্যে এটাকে কি করছি, এই দেখুন এইভাবে আমরা সেলাই করে নিচ্ছি। সুচ সুতোর সাহায্যে এইভাবে আমাদের একটু সেলাই করে নিতে হবে, তাহলে জিনিসটা মজবুত হবে আর এটা সহজে আর খুলবে না। এটা আমাদের রেডি হয়ে গেল। দেখুন এবার আমরা ভালো করে গিট দিয়ে এটাকে সুতোটাকে কেটে নেব। আর আমরা যে বোতলের ঢাকনার যেটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে আমাদের এইভাবে ঠিক মাঝখানটায় বসাতে হবে। আপনারা চাইলে চারপাশ দিয়ে ঘুরিয়ে সেলাই করেও নিতে পারেন, তাহলেও ভালোভাবে ফিক্সড হয়। কিংবা চাইলে আপনারা আঠার সাহায্যেও আটকাতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি সুতোটা কেটে আঠা, যে কোনো আঠা, ফেভিকল বা আপনাদের বাড়িতে যদি গ্লু গান আঠা থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণ ফেভিকল আঠা দিয়ে বোতলের ঢাকনাটাকে ঠিক মাঝখানে এইভাবে চেপে কিছু সময়ের জন্য রেখে দেব। কিছু সময়ের জন্য রেখে দিলে আঠার সাহায্যে একদম ফিক্সডভাবে দেখবেন আটকে যাবে, বোতলের ঢাকনাটা আর খুলবে না। এবার আমরা কি করব, বোতলের ঢাকনাটা যখন পুরোপুরি আমাদের আটকে যাবে তখন আমাদের বাড়িতে যে এই ধরনের ফিতা থাকে, আমি সামান্য পরিমাণ ফিতাতে ভালো করে আঠা লাগিয়ে নিয়েছি। সেই ফিতাটাকে আমি কি করছি, এইভাবে গোল করে ঘুরিয়ে বোতলের ঢাকনার যেখানে জয়েন্ট করেছি কার্ডবোর্ডটার কাপড়ের সঙ্গে সেই জায়গাটায় এইভাবে লাগিয়ে দিচ্ছি। এইভাবে লাগালেই একদম কিছু সময় রাখলেই শুকিয়ে একদম ফিক্সড হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। তারপর এখানে আমাদের বাড়িতে হাতের কাছে যদি পুঁতি থাকে আপনারা পুঁতি নিয়ে নেবেন, পুঁতি না থাকলে নর্মাল এভাবেও ব্যবহার করতে পারেন। তা আমি কিছু সময় রেখে দিয়েছিলাম, শুকিয়ে যাওয়ার পর এখানে আমি কিছুটা আঠা নিয়ে নিয়েছি, কিছুটা আঠা লাগিয়ে দেব। তারপর এখানে আমি 3টে পুঁতি নিয়েছি, দেখার সৌন্দর্যের জন্য 3টে পুঁতি এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সুন্দর করে লাগিয়ে কিছু সময় রাখলেই কিন্তু শুকিয়ে যাবে। তাহলেই এটা আমাদের ক্লিপের ওপরের অংশটা পুরোপুরি রেডি হয়ে গেল। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমরা কি করব, যে একদম প্লেন দিকটা নিচের দিকটায় এখানে আমি কিছুটা পরিমাণ লম্বা করে এইভাবে আঠা লাগিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ক্লিপ থাকে, যে ক্লিপগুলো দেখা যায় রং উঠে গেছে, নষ্ট হয়ে গেছে, আমরা কোনো কাজে ব্যবহার করি না, সেই ধরনের ক্লিপ আপনারা নিয়ে নিন। ক্লিপটাকে এইভাবে আঠার সাহায্যে কিছু সময়ের জন্য লাগিয়ে রেখে দিন, তাহলেই দেখবেন একদম ফিক্সড হয়ে যাবে ক্লিপটা। কিছু সময় মানে রেখে দিয়েছিলাম, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর এখানে আমাদের ক্লিপটা রেডি হয়ে গেল। এটা আপনারা ছোট চুলে, বড় চুলে, যে কোনো চুলে দিতে পারেন, দারুণ লাগবে। আপনারা আপনাদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে ক্লিপটা মানে বানিয়ে নিতে পারেন কাপড় দিয়ে, তাহলে অসাধারণ লাগবে। দেখুন এর 1 টাকাও খরচ করতে লাগছে না, কত সুন্দর একটি জিনিস আমাদের তৈরি হয়ে গেল। ছোট বাচ্চাদের চুলেও ব্যবহার করতে পারেন, কিংবা আমরা বড়রাও কিন্তু এটা ব্যবহার করতে পারি। তাই আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু একবার এই ধরনের বোতলের ঢাকনা দিয়ে পুরনো নষ্ট হয়ে যাওয়া ক্লিপ দিয়ে তৈরি করবেন। আমাদের অনেকের বাড়িতেই সেলাই মেশিন থাকে না, আর সেলাই মেশিন না থাকলে আমরা কি করি হাত সুই ব্যবহার করি। হাত সুইয়ের সাহায্যে আমাদের জামা কাপড় সেলাই করে থাকি। কিন্তু সমস্যাটা কি হয় জানেন, যে দেখা যায় হাত সুই মোটা জায়গায় ঢুকতে চায় না, সুইয়ের মাথা ভোঁতা থাকে বা কোনো কারণে সুইয়ে যদি জং ধরা থাকে তাহলেও আমাদের সমস্যা হয়। তাই ছোট্ট এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। যদি সুচের মাথা ভোঁতা হয় বা জং লেগে গেছে, দোকানে যাওয়া সম্ভব নয়, তখন নতুন সুচ কিনে আনার। তাই কি করবেন, আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের চা ছাঁকনি থাকে। এখানে অবশ্যই স্টিলের চা ছাঁকনি নিতে হবে যার নেটটা লোহার হয়। আর এই ধরনের প্লাস্টিকের যে চা ছাঁকনি থাকে তার নেটটা কিন্তু লোহার হয় না, প্লাস্টিকের হয়। প্লাস্টিকের চা ছাঁকনি নিলে হবে না। স্টিলের চা ছাঁকনির ওপরে সুচটাকে নিয়ে আপনারা এইভাবে ঘষতে থাকুন। এইভাবে সুচটাকে নিয়ে ঘষতে থাকলে দেখবেন সূচের মাথা যে ভোঁতা, সেটা ভোঁতা মাথাটা ছুঁচলো হয়ে যাবে। জং লাগা থাকলে সূচে সেই জংটাও চলে যাবে। তারপর যে কোনো মোটা জায়গায় আপনারা খুব সহজেই কিন্তু সেলাই করে নিতে পারবেন এইভাবে। আর এইভাবে সেলাই করলে দেখবেন কোনো রকম অসুবিধা হচ্ছে না, মোটা জায়গাতেও সেলাই হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় একটি একটি করে লুচি বেলতে গেলে আমাদের না অনেকটা সময় লেগে যায়। হয়তো বাড়িতে গেস্ট এসে একসঙ্গে অনেকটা লুচি বেলতে হবে, এর জন্য ছোট্ট এই কাজটি আপনারা করুন। একসঙ্গে অনেকটা লুচি বেলে নিতে পারবেন। বড় কোনো থালা নিয়ে নিন, নয় কিচেন স্ল্যাপে সামান্য একটু তেল এইভাবে লাগিয়ে নিন। তারপর আমরা কি করব, এই দেখুন যে তেলটা আমি লাগিয়ে নিয়েছি
বড় করে এখানে একটি রুটি আমি বেলে নেব, ছোট নয় কিন্তু, এখানে কিন্তু আমাদের একটু বড় করেই রুটিটাকে বেলে নিতে হবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি টিফিন কারির ঢাকনা, টিফিন কারির ঢাকনা হোক বা টিফিন কারি হোক, এইভাবে রেখে হালকা করে চাপ দিন। এতে দেখবেন একসঙ্গে আপনারা 15-20টা লুচিও বেলে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা লুচিটা বেলেন, লুচি পারফেক্ট গোল হবে, এমনকি সময়ও কম লাগবে, আপনাদের এখানে কাজটিও সহজ হয়ে যাবে। আইডিয়াটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আপনারা নিজেরাও কিন্তু ট্রাই করে একবার হলেও দেখবেন। হিং আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, আমরা যে হিংটা খাই না, কৌটো থেকে হিংটা খোলার পর দেখা যায় কৌটো আটকে রাখলে বেশি দিন পর্যন্ত হিঙের গন্ধ থাকে না, বাতাসে মিলিয়ে যায়। আর আমরা তরকারিতে দিলেও সেটা গন্ধ পাই না, এর জন্য ফেলে দিতে লাগে, টাকাটা নষ্ট হয়। তাই যখনই আপনারা কৌটোটা খুলবেন, ব্যবহার করবেন, হয়তো পুরোটা হিং আপনাদের লাগছে না, আমাদের বাড়িতে যে ফয়েল পেপার থাকে, ফয়েল পেপার নিয়ে নিন। ফয়েল পেপার দিয়ে হিঙের মুখটাকে ভালো করে আটকে নিন, যাতে কোনোভাবেই হাওয়া বাতাস হিঙের মধ্যে না ঢুকতে পারে। তারপর ঢাকনা দিয়ে এইভাবে আটকে 1 বছর রেখে দিলেও দেখবেন হিঙের গন্ধ বাতাসে মিলাবে না। যখন প্রয়োজন তখনই আপনারা বের করে আবার কিন্তু হিংটাকে ব্যবহার করতে পারবেন। ছোট ছোট টিপস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের জলের বোতল আমরা ফেলেই দিই, কিংবা আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিনের ব্যাগগুলো থাকে, বিশেষ করে যখন আমরা শপিং করে কোনো কিছু আনি, এই ধরনের পলিথিনের প্লাস্টিকগুলো পেয়েই থাকি। এই ধরনের পলিথিনের প্লাস্টিকগুলো কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। তা পলিথিনের প্লাস্টিক দিয়ে আর জলের বোতল দিয়ে আমি আজকে আপনাদের দেখাবো খুব সুন্দর একটি পাখি তৈরি করা, যেটা আমরা অনলাইন থেকে এই ধরনের পাখি শোপিস হিসাবে কিনতে গেলে অনেকটা টাকা পয়সা খরচা করতে লাগে। বাড়িতে বাচ্চা থাকলে বা আপনারা ঘর সাজাতে পছন্দ করলে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিভাবে পলিথিনের ব্যাগ দিয়ে আমরা পাখি তৈরি করে নিতে পারি, তাও অসাধারণ লাগবে দেখে। এর জন্য আমরা অনেকটা টাকা পয়সা খরচা করতে হবে না। সবার প্রথমে কি করব দেখুন, এখানে আমি সবুজ কালারের একটি পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনের নিচের দিকটা যে জোড়া থাকে, জোড়ার দিকটাকে আমি এইভাবে কেটে নিলাম। জোড়ার দিকটাকে এইভাবে কেটে নেওয়ার পর তারপর একটি টুকরো নিয়ে নিয়েছি। একটি টুকরোকে এইভাবে আমি ছোট ছোট করে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে আমাদের ভাঁজ করে প্লেট মতো তৈরি করতে হবে। আর আঙুল দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, যাতে ভাঁজগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়। এইভাবে আমি পুরোটা মতো ভাঁজ করে নিয়েছি। দেখুন, ভালো করে আঙুল দিয়ে একটু ডলে নিলাম। তারপর এটাকে অর্ধেক করে ভাঁজ করে নেব। আর মানে দু সাইডে এইভাবে কিছুটা কিছুটা অংশ কেটে দেব। তাহলে কি হবে, খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হবে। দেখুন, দু সাইডে কিছুটা অংশ কেটে দিলে এরকম ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে। একটা আমার রেডি হয়ে গেল। একইভাবে যে এই পলিথিনের আরেকটি টুকরো রয়েছে সেটাকেও আমরা নিয়ে নেব। সেটাকেও কি করব, এইভাবে ছোট ছোট করে আমি প্লেট মতো করে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে আমাদের ছোট করে প্লেট করে ভাঁজ করে নিতে হবে। এইভাবে ঠিক ভাঁজ করে নিলাম। তারপর কি করব, একইভাবে আমি দু সাইডের অংশ এইভাবে কেটে নিচ্ছি। এখানে আমার দুটো সবুজ কালারের পলিথিনের অংশ কিন্তু মানে টুকরো কাটা হয়ে গেল। এবার একইভাবে আমি আরও একটি পলিথিন নিয়ে নিচ্ছি। এই ধরনের শপিং পলিথিনের যে প্লাস্টিকের ব্যাগগুলো হয়, সেটাকেও নিচের জোড়ার অংশ কেটে আমি চৌকো করে কেটে নিয়েছি। তারপরে সাইডের যে জোড়াগুলো রয়েছে সেটাকেও কেটে নেব। দু টুকরো হবে। আর দুটো পলিথিন আগের পলিথিনের মতোই, মানে আমাদের এইভাবে সরু সরু করে ভাঁজ করে নিতে হবে। আর আঙুল দিয়ে এইভাবে চেপে নিতে হবে, তাহলে ভাঁজগুলো সহজে নষ্ট হবে না। এইভাবে দেখুন, আমি এখানেও দুটো নিয়ে নিয়েছি। দুটোকে আমি এইভাবে অর্ধেক করে ভাঁজ করে ভালো করে একটু টেনে নেব, যাতে ভাঁজগুলো খুব সুন্দরভাবে হয়। তারপর দু সাইডের কিছুটা কিছুটা করে অংশ আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, আমি এখানে দুটোই কিন্তু এইভাবে কিছুটা অংশ কেটে আমি রেডি করে নিলাম। তাহলে এখানে আমার পলিথিনগুলো সব কিন্তু রেডি হয়ে গেল। এগুলোকে সাইডে রেখে নেব। আমরা যখন কোনো ইলেকট্রনিক্সের জিনিস কিনি, এই ধরনের কিন্তু শোলাগুলো আমরা পেয়েই থাকি। অনেক সময় এই ধরনের শোলাগুলোকে আমরা কিন্তু কোনো কাজেই ব্যবহার করি না। তাই এই ধরনের শোলাগুলো নিন। সবার প্রথমে আপনারা এরকম একটি পাখি এঁকে নিন। এরকম একটি পাখি এঁকে তার ওপর আমি এইভাবে শোলাটাকে বসিয়ে ছুরি নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে ধীরে ধীরে করে এইভাবে পাখির শেপের মতো আমাদের শোলাটাকে এখানে কেটে নিতে লাগবে। এই দেখুন, পাখির শেপ মতো দিয়ে আমি এখানে শোলাটাকে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবেই আমাদের কিন্তু দুটো শোলা কেটে নিতে হবে পাখির শেপ মতো ডিজাইন করে। এখানে দেখুন, একটি আমি এইভাবে ধীরে ধীরে কেটে রেডি করে নিচ্ছি। তারপর কি করব, এই যে পাখির শেপ মতো আমি কার্ডবোর্ডটাকে এঁকেছি সেটাকে তুলে নিলাম। তারপর শোলাটাকে আমি এইভাবে খুলে নিচ্ছি। তাহলে দেখুন কত সুন্দর এখানে আমাদের একটি পাখির শেপ তৈরি হয়ে গেছে। নিচের দিকটা যদি এবড়ো খেবড়ো থাকে অবশ্যই একটু সমান করে নেবেন। তারপর আমরা এটাকে কি করব,
আরও একটি তৈরি করে নিয়েছে। দেখুন একই রকম দেখতে, একটির ওপর আরও একটি আমাদের রাখতে হবে। আর আমাদের এখানে কি করব, দুটোকে আমরা না আটকে নেব। আপনারা চাইলে ব্লু গান আঠা ব্যবহার করতে পারেন, সেলুটোপও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে সহজলভ্য সেটাই ব্যবহার করবেন। আমি এখানে পাখির গলা তৈরি করার জন্য দেখুন সবুজ কালারের যে সেলুটেপ হয়, সবুজ কালারের সেলুটেপটাকে গলার দিকটা দিয়ে ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, এইভাবে সবুজ কালারের সেলুটেপটা গলার দিক দিয়ে ভালো করে লাগিয়ে নিলে সুন্দর একটি ডিজাইনও তৈরি হয়ে যাবে। শোলাটা আমাদের দুটো শোলা পাখির ডিজাইনে একসঙ্গে সেট হয়ে যাবে। এটা একসঙ্গে দেখুন জোড়া হয়ে গেছে। এবার আমরা সবার প্রথমে যে পলিথিনগুলো কেটে রেখেছিলাম সেই পলিথিনগুলোকে নিয়ে নেব। এখানে একটি পলিথিনের ভেতরে আমরা সবুজ কালারের আরেকটি পলিথিন এইভাবে ঢুকিয়ে নেব। পাখির যে লেজের দিকটা আছে সেটাকে এইভাবে পলিথিনটাকে আমাদের রাখতে হবে। তারপর আমরা কি করব, নিয়ে নেব সেলুটেপ। আমি আবারও বলছি, আমি এখানে সেলুটেপ ব্যবহার করছি। যে ট্রান্সপারেন্ট সেলুটেপগুলো হয়, আপনারা চাইলে ব্লু গান আঠার সাহায্যেও কিন্তু এটাকে লাগিয়ে নিতে পারেন। এইভাবে সেলুটেপ দিয়ে আমাদের টাইট করে লাগিয়ে নিতে হবে। সেলুটেপ দিয়ে লাগালে এটাকে কিন্তু বোঝাও যাবে না যে আমরা এখানে সেলুটেপের ব্যবহার করেছি। ভালো করে টাইট করে এখানে আমি দেখুন আমি সেলুটেপ দিয়ে লাগিয়ে নিলাম। তারপর পেছন দিকটায় যে সাদা কালারের যেটা পলিথিন নিয়েছি সেটাকে আটকে নিচ্ছি। তাহলে কি হবে, সাদা কালারের পলিথিনটা জোড়া থাকবে, পাখির লেজটা দেখতে ভালো লাগবে। সবুজ কালারের যে পাখির লেজটা আছে সেটাকেও আমরা এইভাবে সুন্দর করে এখানে আমি ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে দিলে দেখতে কিন্তু বেশি ভালো লাগে। এখানে পাখির লেজ কিন্তু রেডি হয়ে গেছে। এবার পাখির পেটের দিকটায় আমি এইভাবে ছুরি দিয়ে বেশ কিছুটা অংশ এখানে কেটে নিচ্ছি। এই দেখুন ছুরি দিয়ে এখানে আমি বেশ কিছুটা অংশ এইভাবে কেটে রেডি করে নিলাম। তারপর আরও একটি পলিথিনের মধ্যে সবুজ কালারের পলিথিনটাকে আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। পাখির পেটের মধ্যে যেখানে আমরা কেটে নিয়েছি সেই জায়গাটায় দিয়ে এইভাবে আমাদের এই পলিথিনটাকে ঢুকিয়ে এইভাবে নিতে হবে। এইভাবে ঢোকানোর পর এই যে আমরা পলিথিনগুলোকে যেটা কেটে নিয়েছে সেটাকে এইভাবে ছড়িয়ে নেব। তাহলে পাখির ডানাটা দেখতে বেশি ভালো লাগবে, ছড়ানো মনে হবে পাখির ডানাটা। এই দেখুন ঠিক এইরকমভাবেই পাখির ডানাটা ছড়ানো থাকবে। পাখির বডিটা কিন্তু এখানে আমাদের তৈরি হয়ে গেছে, কারণ লেজ ডানা এগুলো তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমরা কি করব, পাখির ঠোঁটটাকে তৈরি করব। আমাদের বাড়িতে যে লাল কালার বা পিঙ্ক কালারের এই ধরনের যে পেপারগুলো থাকে, আর্ট পেপার, এখানে আমি পিঙ্ক কালারের আর্ট পেপার নিয়েছি, সেটাকে আমি এইভাবে কোণ মতো করে নিচ্ছি। এইভাবে কোণ মতো আমাদের করে নিতে হবে। তারপর কিছুটা অংশ আমার এখানে বড় রয়েছে বলে আমি কেটে নিচ্ছি। তারপর আমি অবশ্যই পাখির মাপ করে নিয়ে কিছুটা অংশ এইভাবে কেটে নেব। অনেকটা বড় হলো কিনা দেখে নিতে হবে। এই দেখুন এটা কিন্তু পারফেক্ট ঠিক আছে। এটা লাগানোর জন্য আমরা ব্যবহার করব এখানে আঠা লাগিয়ে নিচ্ছি। তারপর পাখির ঠোঁটটাকে আমরা এইভাবে লাগিয়ে দেব। তাহলে পাখির ঠোঁটটা এখানে কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এবার আমরা কি করব, পাখির চোখটা আঁকার জন্য এখানে আমি মার্কার পেনের ব্যবহার করছি। মার্কার পেন দিয়ে আঁকলে সহজে কিন্তু সেটা ওঠে না, মার্কারের কালিটা এটা অনেক দিন থাকে। একটা চোখ এখানে আমার আঁকা হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা পাখির আরও একটি চোখ এইভাবেই এঁকে নেব। দেখুন দুটো চোখই আমাদের এখানে রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর এমনকি পাখিটা আমাদের তৈরি হয়ে গেল। পাখিটাকে যাতে ভালোভাবে যে কোনো জায়গায় আমরা বসিয়ে রাখতে পারি, এর জন্য আমি এখানে একটি বোতলের ঢাকনা ব্যবহার করছি। ঢাকনাটার মধ্যে আঠা লাগিয়ে পাখির নিচের দিকটায় এইভাবে আটকে কিছু সময়ের জন্য রেখে দিলেই পাখিটা বোতলের ঢাকনার সঙ্গে সেট হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখুন কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই কত সহজেই পলিথিনের ব্যাগ দিয়ে আমরা এই ধরনের পাখি তৈরি করে নিতে পারি। বাড়িতে কোনো বাচ্চা থাকলে তাদেরকে আপনারা দিতে পারেন, বাচ্চারাও কিন্তু আনন্দ পাবে, এমনকি খেলা করতে পারবে। আর আপনারা চাইলে শোকেসেও আপনারা এই ধরনের পাখি বানিয়ে কিন্তু সাজিয়ে রাখতে পারেন। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও বাড়িতে একবার তৈরি করে দেখবেন। এর জন্য অনেক কিছু জিনিসের প্রয়োজন পড়ে না, আর অনেকটা টাকা পয়সাও খরচা করতে লাগে না। আর বাড়িতে আপনারা চাইলে পাখিটাকে কোথাও দড়ির সাহায্যে ঝুলিয়েও রাখতে পারবেন, তাহলেও কিন্তু দেখতে ভালো লাগবে। ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আপনাদের এই ধরনের পাখি খুব সহজেই তৈরি হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে
আমার পাশে থাকার অনুরোধ। আমরা অনেক সময় দেখা যায় জামা কাপড় কেচে দিই, আমাদের বাড়িতে অনেক জামা কাপড় থাকে, অনেক জামা কাপড় থাকলে এক্সট্রা হয়তো কোনো ক্লিপ থাকে না, আর তখনই আমাদের সমস্যা হয়। হাওয়া দিলেই দেখা যায় জামা কাপড়গুলো দড়ির থেকে নিচে পড়ে, এই ছোটো ছোটো জামা কাপড়গুলো। আর এক্সট্রা যদি ক্লিপ আমরা কিনতে যাই অনেকটা টাকা পয়সাও খরচা হয়, তাই কোনো রকম এক্সট্রা ক্লিপ কেনার প্রয়োজন পড়বে না, টাকা পয়সা বেঁচে যাবে। কি করতে হবে চলুন তাহলে দেখে নিই। কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের পেনের ক্লিপ, মানে পেন শেষ হয়ে গেলে পেনের ক্যাপ সমেত আমরা পেনগুলোকে ফেলে দিই। পেনের ক্যাপগুলোকে ফেলবেন না, পেনের কালি শেষ হয়ে গেলে ক্যাপগুলোকে রেখে দিন। ক্যাপগুলোকে জামা কাপড়ের ওপরে এইভাবে যদি দড়ির সঙ্গে লাগিয়ে দেন, দেখবেন খুব সহজেই আপনাদের এই পেনের ঢাকনাগুলো ক্লিপের কাজ করবে। এক্সট্রা ক্লিপ কেনার প্রয়োজন পড়বে না, অনেকটা টাকাও কিন্তু বেঁচে যাবে। কম বেশি আমরা সবাই কিন্তু প্রেশার কুকারে রান্না করে থাকি। প্রেশার কুকারে কখনো টুথপেস্টের ব্যবহার করেছেন? কেন প্রেশার কুকারে টুথপেস্টের ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে প্রেশার কুকারে আমরা প্রত্যেক দিন রান্না করে থাকি, অনেক সময় দেখা যায় কোনো কিছু রান্না করতে গেলে প্রেশার কুকারের ভেতরটা এইভাবে পুড়ে যায়। পুড়ে গেলে আমাদের অনেকটা সময় ধরে ঘষে ঘষে প্রেশার কুকারটাকে পরিষ্কার করতে লাগে। তাই সামান্য পরিমাণ একটু টুথপেস্ট দিয়ে দিন, কোনো রকম সাবান কিংবা কোনো রকম লিকুইড কিছুর প্রয়োজন পড়বে না। সামান্য একটু টুথপেস্ট আর ওষুধের খালি প্যাকেট দিয়ে, নর্মাল কসবাইট দিয়ে আপনারা এইভাবে কিছু সময়ের জন্য একটু ডলে নিন। যে প্রেশার কুকারটা পরিষ্কার করতে আপনাদের 10 মিনিট লেগে যেত, সেটা কিন্তু 1 মিনিটেই পরিষ্কার হয়ে যাবে, খাটনিও বেঁচে যাবে, এমনকি সময়ও কম লাগবে। এবার চলুন আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাই। নর্মাল জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছেন পুরো পুড়ে গেছিলো, কত সহজেই এটা আমরা পরিষ্কার করে নিলাম। ভালো লাগলে ট্রাই করবেন। শুকনো লঙ্কার তরকারি খেতে কম বেশি আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু অনেক সময় দেখা যায় শুকনো লঙ্কার তরকারি খেলে আমাদের গলাপুক জ্বালা করে, গ্যাস অম্বল হয়, কিংবা অনেকেরই অতিরিক্ত ঝাল হয়ে যায় তরকারি। তাই শুকনো লঙ্কার তরকারি খেলে কালার তো সুন্দর হবে, ঝালও হবে না, অতিরিক্ত গ্যাস অম্বলও হবে না। যখন আমরা ভাত রান্না করি, ভাতের হাঁড়ির ওপর দিয়ে বাষ্প বের হতে থাকে। এই ধরনের ঝাঁঝরিযুক্ত কোনো হাতা নিয়ে নিন, তার মধ্যে শুকনো লঙ্কাগুলোকে দিয়ে আপনারা 1 মিনিটের জন্য এইভাবে একটু ঢেকে রেখে দিন। 1 মিনিট ঢেকে রাখলেই দেখবেন গরম যে বাষ্পটা শুকনো লঙ্কার মধ্যে লাগবে, তার ফলে শুকনো লঙ্কাটা নরম হয়ে যাবে, কম সময়ের মধ্যেই শুকনো লঙ্কাটা পেস্ট হয়ে যাবে, তরকারির কালারও ভালো হবে। এই লঙ্কা তরকারি দিলে গ্যাস অম্বলের সমস্যাও কিন্তু হবে না। চিরুনি কেনার পর আপনারা কখনো গ্রেটারের ওপর চিরুনিটাকে এইভাবে ঘষে দেখেছেন? আমরা যখন বাজার থেকে নতুন কোনো চিরুনি কিনে নিয়ে আসি, দেখবেন চিরুনির মাথাটা ভীষণ পরিমাণে ধার থাকে, আর এই চিরুনি দিয়ে চুল আঁচড়ালে আমাদের চুলও উঠে যায়, মাথাও কিন্তু ব্যথা লাগে। তাই কিভাবে চিরুনির মাথাটাকে একেবারে স্মুথ করে নিতে পারবেন, তারই একটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্রেটার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এইভাবে চিরুনিটাকে গ্রেটারের ওপর চিরুনির মাথাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য আলতো করে একটু ঘষে নেবেন। এতে দেখবেন যে মাথাগুলো আপনাদের ধার হয়ে গেছিল, চুল আঁচড়াতে ব্যথা লাগতো, চুল উঠে যেত, সেই সমস্যা আর হবে না। তাই ভালো লাগলে অবশ্যই ট্রাই কাজে আসবে। আমাদের বাড়িতে যে বাথরুমের কিংবা দেখা যায় বেসিনে, সিঙ্কে এই ধরনের কলগুলো থাকে না, দেখা যায় কলের মধ্যে নানা রকম দাগ ছোপ পড়ে যায় আর সহজে উঠতে চায় না, দেখতে বহু বছরের পুরনো মনে হয়। দেখুন কত দাগ পড়ে গেছে, বিশেষ করে তো বেসিন সিঙ্কে বেশি হয়। সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন, যে কোনো টুথপেস্ট আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণ কোলগেট নিয়ে নিয়েছি, নর্মাল একটি নরম কসবাইট নিয়েছি, শক্ত কসবাইট নেবেন না, নরম একটি কসবাইট দিয়ে এইভাবে টুথপেস্ট দিয়ে আমরা যদি কলটাকে কিছু সময়ের জন্য একটু ডলে নিই, টুথপেস্ট কিন্তু স্টিলকে নতুনের মতো চকচক করতে ভীষণ সাহায্য করে। এইভাবে দেখুন কিছু সময় একটু ডলে নিচ্ছি, তারপর আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। এবার দেখুন আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, যে কলটার মধ্যে আমাদের অনেক দাগ ছোপ ছিল, পুরো দাগ ছোপটাই উঠে গেছে, কলটা একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে কিন্তু ভুলবেন না। অনেক সময় দেখা যায় টমেটো আমরা অনেক দিন ঘরের মধ্যে রেখে দিই, টমেটো সব তরকারিতে দিলে খেতেও ভালো লাগে, তরকারির কালারও ভালো হয়, টেস্টও ভালো হয় তরকারির। তাই অনেক দিন ঘরে রেখে দিলে দেখা যায় টমেটোর যে বোটার জায়গাটা থেকে পচতে শুরু করে, টমেটোটা কিছুদিন পরেই নষ্ট হয়ে যায়, ফেলে দিতে লাগে। তাই কিভাবে আপনারা অনেক দিনের জন্য টমেটোটা স্টোর করে রাখতে পারবেন, সহজে নষ্ট হবে না, পচবে না, ফেলতে লাগবে না, এর জন্য আমাদের একটি ছোট্ট কাজ এখানে করতে হবে। আমাদের বাড়িতে যে সেলোটেপ থাকে, সামান্য পরিমাণ করে বোটার জায়গায় শুধু এইভাবে যদি আপনারা সেলোটেপটাকে লাগিয়ে নিতে পারেন শুধু বোটার জায়গায়, তাহলে কি হবে, বোটার জায়গায় হাওয়া বাতাস লাগবে না, যার কারণে সেলোটেপটা আপনাদের নষ্টও হবে না, পচবেও না। 2-3 মাস আপনারা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবেন। রুটি করার পর আমাদের ব্যালন চাকিটা এভাবে নোংরা হয়ে যায়, দেখা যায় ব্যালন চাকির মধ্যে প্রচুর পরিমাণে আটা লেগে যায়, যে আটাটা সহজে পরিষ্কার করা যায় না, আর পরিষ্কার করতে গেলে অনেকটা সময় ধরে জলে ভিজিয়ে রাখতে লাগে, এতে ব্যালন চাকিটা খুব তাড়াতাড়ি আমাদের নষ্ট হয়ে যায়। জলে ভিজাতে লাগবে না, সেকেন্ডের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি উষ্ণ গরম জল ব্যালন চাকির মধ্যে ঢেলে দিলাম। এবার
আমাদের কোনো রকম ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে আমি এইভাবে দেখুন হাত দিয়ে ডলে আপনাদের দেখাচ্ছি, যে আটাটা শক্ত হয়ে লেগেছিল সেই আটাটা সেকেন্ডের মধ্যেই আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে যদি পরিষ্কার করেন বেলুন চাকিও নষ্ট হবে না, কারণ বেলুন চাকি কাঠের হয়, জলে ভিজিয়ে রাখলে কাঠের জিনিসে ফাঙ্গাস ধরে যায়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই এইভাবে আপনাদের সময় বাঁচবে, খাটনিও করতে লাগবে না। আর দেখুন বেলুন চাকি নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। ধোয়ার পর আমি আপনাদের রেজাল্ট দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। বেলুন চাকি যখনই জল দিয়ে ধোবেন অবশ্যই কিন্তু মুছে রাখবেন। অনেক সময় দেখা যায় আমরা কোনো কিছু ভাজাভাজি করতে যাই বা ডাল রান্না করতে যাই, দেখা যায় আমাদের ডাল পুড়ে যায়, তেল পড়ে, এইভাবে গ্যাসের বার্নারের ঝিকটা আমাদের পুড়ে যায়। পুড়ে গেলে আমাদের অনেকটা সময় ধরে সেটা কিন্তু ঘষা মাজা করতে লাগে। ছোট্ট একটু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো, এরকম যদি পুড়ে যায় আপনারা সেকেন্ডের মধ্যে এটাকে পরিষ্কার করে ফেলতে পারবেন। কিভাবে দেখুন, এই যে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ খাবার সোডা। আমাদের প্রত্যেকেরই কম বেশি রান্নাঘরে কিন্তু খাবার সোডা থাকে। আর আমি এখানে নিয়ে নিয়েছি হারপিক। এটা কিন্তু পায়খানা পরিষ্কার করার হারপিক নয়, আমি নানা কাজে ব্যবহার করি সেই হারপিক। সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি। তারপর দেখুন আমি এখানে পুরনো একটি টুথব্রাশ নিয়ে নিয়েছি। পুরনো টুথব্রাশের সাহায্যে এইভাবে কিছু সময়ের জন্য একটু ডলে নিচ্ছি। এইভাবে যদি কিছু সময় আমরা একটু ডলে নিই তাহলে কিন্তু আমাদের যে ঝিকটা একেবারে পুড়ে গেছিলো, যেটা পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগতো, অনেকটা সময় ধরে ঘষা মাজা করতে লাগতো, সেটা কিন্তু সেকেন্ডের মধ্যেই আমাদের পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আমি পুরনো টুথব্রাশ দিয়ে কিছু সময়ের জন্য এইভাবে একটু ঘষে নিচ্ছি। তাহলেই দেখুন কত সহজে এটা আমাদের পরিষ্কার ঝকঝকে হয়ে গেল, পুরো পোড়াটাই উঠে গেছে। চলুন এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে দেখাই যে কতটা সুন্দর পরিষ্কার হলো। দেখতে পাচ্ছেন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও কিন্তু টিপসটা শেয়ার করবেন। আপনাদের বাড়িতেও যদি রান্না করার পর এরকম পুড়ে যায় সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আমরা অনেকেই বাড়িতে লিপস্টিক ব্যবহার করি, দেখা যায় আমাদের লিপস্টিকটা অয়েলি লিপস্টিক নয়। সেক্ষেত্রে অয়েলি লিপস্টিক না হলে দেখা যায় যে লিপস্টিকটা দিলে ঠোঁটটা আরও বেশি ফাটা ফাটা রুক্ষ শুষ্ক মনে হয়। তাই কি করবেন, সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন আগে আপনারা লাগিয়ে নেবেন। তার ওপর যদি লিপস্টিকটা পরেন যে ফাটা ভাব থাকে ঠোঁটে, সেটা পুরোপুরি চলে যাবে। আমি কিন্তু অলরেডি ভ্যাসলিনের সঙ্গে লিপস্টিকটাকে মিশিয়েই রেখেছি, তাই যখনই পরি এটা ব্যবহার করি, এতে ঠোঁটটার ফাটা ভাব দূর হয়। অনেক সময় আমাদের কল, বেসিন, সিঙ্ক, বাথরুমের কল পরিষ্কার করার দেখা যায় 1-2 ঘন্টা পর যখনই আমরা হাত ধুই, কাজ করি, আবার সেই কলের মধ্যে নানা রকম দাগ পড়ে যায়। একদিনের মধ্যে তো আর 3-4 বার পরিষ্কার করা সম্ভব নয়। তাই আপনারা পরিষ্কার করার পর ছোট্ট একটি কাজ করবেন, সামান্য পরিমাণে একটু নারিকেল তেল নিয়ে নিন। নারিকেল তেলটা কলের মধ্যে এইভাবে ভালো করে একটু লাগিয়ে নিন। এইভাবে একটু ভালো করে লাগিয়ে নিলেই দেখবেন তেলের একটি লেয়ার থাকবে, যার ফলে কি হবে, আপনাদের কলে আর সহজে জলের দাগ বা অন্যান্য দাগ পড়বে না। এর ফলে আপনাদের কলটা একদম নতুনের মতো চকচকে থাকবে। আর রোজ রোজ কল পরিষ্কার করারও প্রয়োজন কিন্তু পড়বে না। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় হাতের কাছে বেলুন চাকি থাকে না। হাতের কাছে যদি বেলুন চাকি না থাকে, কোনো টেনশনের কিছু নেই বন্ধুরা। বেলুন চাকি ছাড়াও আমাদের বাড়িতে যে এই ধরনের পাত্র থাকে, এই ধরনের একটি পাত্রের মধ্যে একটি থালা বা এই যে কাদা উঁচু যে থালাগুলো থাকে সেটা নিয়ে নিন। তার মধ্যে রুটি তৈরি করার লেচি নিয়ে শুকনো আটা ছড়িয়ে দিয়ে ওপর থেকে হালকা হাতে আটাটাকে এইভাবে একটি থালার উপরে হাত রেখে সেটাকে গোল ঘোরান। দেখবেন কোনো রকম হাত লাগানো ছাড়াই, বেলুন চাকি ছাড়াই কত সুন্দরভাবে আপনারা রুটি এখানে বেলে নিতে পারবেন। এমার্জেন্সি সময় টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে লঙ্কার গুঁড়ো থাকে। কি করতে হবে, আমাদের লঙ্কার গুঁড়ো আর যে হলুদের গুঁড়োটা নিলাম সেটাকে খুব ভালো করে দুটোকে আমরা এটাকে মিশিয়ে নেব। কি কাজে এই লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়োটা ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে সিঙ্ক বা বেসিন থাকে না, অনেক সময় দেখা যায় সিঙ্কের মধ্যে থেকে, বেসিনের মধ্যে থেকে রাত্রিবেলায় লাইট বন্ধ করলে ছোট ছোট আরশোলা, পিঁপড়ে, পোকামাকড় সেটা রান্নাঘরে ঢুকে যায়, ডাইনিং রুমে ঢুকে আমাদের ডাইনিং রুম, রান্নাঘরটাকে নোংরা করে দেয়। আর দেখুন এই সব নানা রকম দামি দামি স্প্রে কিনতে গেলে অনেকটা টাকা পয়সাও লাগে। তাই কি করবেন, প্রত্যেক দিন এই ধরনের লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো মিশিয়ে কৌটোয় ভরে নিন। সামান্য পরিমাণ এইভাবে পাইপের মুখে দিয়ে দেবেন। তাহলে কি হবে, পাইপের মুখ থেকে ছোট ছোট পোকা মাকড়, এমনকি আরশোলা, পিঁপড়ে আর কখনো পাইপ বেয়ে ওপরে উঠে আসবে না। রান্নাঘরে পরিষ্কার থাকবে, জীবাণু ব্যাকটেরিয়া ফ্রি মুক্ত থাকবে। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি এই ধরনের পাত্র থাকে। পাত্রের মধ্যে সামান্য পরিমাণ আমি এইভাবে একটু নুন নিয়ে নিলাম আর সামান্য একটু জল নিয়ে নিচ্ছি।
খুব ভালো করে নুন আর জল পাত্রটার গায়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা কোথায় কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে আমরা আটা মাখি, অনেক সময় আটা মাখার পাত্রের মধ্যে দেখা যায় বেশ কিছুটা আটা লেগে থাকে, যে আটাটা আমাদের নষ্ট হয়, পাত্রটাও নোংরা হয়, পাত্রটা পরিষ্কার করতে গেলে অনেকটা সময় ধরে ঘষতে লাগে। তাই তাই রুটি তৈরি করার আগে পাত্রেতে অবশ্যই নুন আর জল এইভাবে লাগিয়ে নেবেন, তারপর আটা ঢালবেন। অনেক সময় আমরা দেখা যায় গ্রেটারে দিয়েই আটা মেখে নিতে পারি খুব সহজে, কারণ আমরা সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে অনেক সময় আমাদের অনেকেরই হয় হাত কেটে যায়, হাতের আঙুল কেটে যায়। হাতের আঙুল কেটে গেলে হাত দিয়ে আটা মাখা খুবই কষ্টকর হয়ে পড়ে। এরকম সমস্যা যদি হয়, গ্রেটারের যে হ্যান্ডেলটা আছে ডিজাইনটা এরকম হয়, যার কারণে আমরা খুব সহজে আটা মেখে নিতে পারি, আটাতে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। তাছাড়াও আমরা অনেকেই আছি যারা গরম জল দিয়ে আটা মেখে থাকি, তারা দেখা যায় গরম জল দিয়ে আটাটা নাড়াচাড়া করার পর বেশ কিছু সময় রেখে দিতে লাগে, কারণ গরম আটাতে হাত দিয়ে মাখা যায় না। সেক্ষেত্রে গরম জল দিয়ে আটা মাখতে গেলেও আটাটা ঠান্ডা করার জন্য আপনাদের আর সময় নষ্ট করতে হবে না। এখানে যে গ্রেটারটা নিয়েছি দেখুন, আমি অল্প অল্প করে জল দেবো আর এইভাবে ধীরে ধীরে গোল ঘোরাতে থাকবো। এইভাবে গোল ঘোরাতে ঘোরাতে খুব সুন্দরভাবে আমাদের আটাটা কিন্তু মাখা হয়ে যাবে। আর দেখুন, আমাদের ঠান্ডা করতেও লাগছে না, সময়ও নষ্ট হচ্ছে না, হাতও দিতে লাগছে না আটাতে। এইভাবে আমি বেশ কিছু সময় এইভাবে গোল ঘোরালেই দেখবেন খুব সুন্দরভাবে আমাদের আটাটা মাখা হয়ে যাবে। আর দেখুন, পাত্রের গায়ে সবার প্রথমেই আমি কিন্তু নুন আর জল মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার কারণে নুন আর জল দেখুন পাত্রের গায়ে অতিরিক্ত আটা কিন্তু আমাদের এখানে লেগে নেই, যার ফলে ওই পাত্রটা পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগবে না, আর আমাদের এখানে কিন্তু আটাটাও নষ্ট হলো না। আর দেখুন কত সুন্দর আটাটা আমার মাখাও হয়ে গেছে।